সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বইয়ের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় জাবেদা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই আমাদেরকে জানতে হবে জাবেদা কি, তারপরে আমরা জানবো জাবেদার শ্রেণী বিভাগ। আর্থিক ও অনার্থিক ঘটনা চিহ্নিত করার পর আর্থিক লেনদেন সমূহ প্রাথমিক বইতে ডেবিট ক্রেডিট পক্ষ চিহ্নিত পূর্বক লিপিবদ্ধ করা প্রয়োজন। অর্থাৎ আমরা যখন কোনো ঘটনা থেকে লেনদেন শনাক্ত করি এবং লেনদেন শনাক্ত করার পর তা ডেবিট ক্রেডিট বিশ্লেষণের মাধ্যমে তারিখ এবং ক্রম অনুযায়ী যে বইতে লিপিবদ্ধ করি সেটাই হচ্ছে জাবেদা বই। এই জাবেদাকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে বিশেষ জাবেদা আর একটি হচ্ছে প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদার মধ্যে বিশেষ জাবেদাকে আবার 6টা ভাগে ভাগ করা হয়েছে: ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। আর প্রকৃত জাবেদাকে 5টা ভাগে ভাগ করা হয়েছে: সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা এবং অন্যান্য জাবেদা। দেখো, এখানে জাবেদার একটা ধারণা দেওয়া আছে যে তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমরা জাবেদার ধারণায় এই কথাটা যদি লিখে দাও, ঠিক আছে, অ্যাসাইনমেন্টের জন্য এটা কিন্তু এনাফ, যে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে আমরা যতটুকু সম্ভব লেনদেনের বিশদ বিবরণ লিপিবদ্ধ করতে হয়। লেনদেনের এই বিবরণ প্রাথমিকভাবে যে প্রথম জাবেদায় লিপিবদ্ধ করা হয়। লেনদেন ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখ এর ক্রম অনুযায়ী ব্যাখ্যা সহকারে জাবেদায় লিপিবদ্ধ রাখা হয়। পরবর্তী সময়ে হিসাবের পাকা বই খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে জাবেদা সহকারী বই হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা যখন হিসাবের পাকা বই খতিয়ান প্রস্তুত করি তখন কিন্তু এই জাবেদা আমাকে অনেক সহায়তা করে। তাই আমাকে জাবেদা সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে খতিয়ানকে সহজভাবে পারার জন্য, ঠিক আছে, নির্ভুলভাবে পারার জন্য। যার কারণে জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। এটা কিন্তু এমসিকিউতে আসে, হিসাবের প্রাথমিক বই কোনটি, হিসাবের পাকা বই কোনটি। প্রাথমিক বই হচ্ছে জাবেদা আর পাকা বই হচ্ছে খতিয়ান। এমসিকিউতে ম্যাক্সিমাম টাইমে তোমরা এটা পাবা যে পাকা বই কোনটা এবং প্রাথমিক বই কোনটা। তোমরা একটু বই আন্ডারলাইন করে নাও। ওকে, আশা করি তোমরা আন্ডারলাইন করতে পেরেছো যে হিসেবের পাকা বই হচ্ছে খতিয়ান এবং সহকারী বই হচ্ছে জাবেদা। এবার আসো জাবেদার গুরুত্ব। জাবেদা আর গুরুত্ব অপরিসীম। দেখো, একটি প্রতিষ্ঠানের হিসাব বইতে নির্ভুল ও স্বচ্ছ হওয়া আবশ্যক। এই হিসাবের ভিত্তিতে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং সার্বিক অবস্থা নিরূপণ করা হয়। অর্থাৎ আমরা যে জাবেদা লিপিবদ্ধ করছি, জাবেদা থেকে খতিয়ান করব, খতিয়ান থেকে আমরা গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রায়মিল প্রস্তুত করব এবং তার পরবর্তীতে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করে এবং আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে জানবো। ঠিক আছে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু শুরু হয় জাবেদা থেকে। আর এই জাবেদাটা আমাকে এই জন্য সঠিকভাবে করার প্রয়োজন এবং এটির গুরুত্ব অপরিসীম। দেখো, এখানে জাবেদার বেশ কিছু গুরুত্ব পয়েন্ট আকারে দেওয়া আছে। একটা হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ, লেনদেনের মোট সংখ্যা এবং পরিমাণ জানা, দ্বৈত সত্তার প্রয়োগ নিশ্চিতকরণ, ভুল ত্রুটি হ্রাস, ভবিষ্যৎ সূত্র, পাকা বইয়ের সহায়ক। তোমরা এই পয়েন্টগুলো তোমাদের অ্যাসাইনমেন্টে সন্নিবেশিত করতে পারো, জাবেদার গুরুত্ব যেখানে লিখতে বলা হয়েছে। ওকে, আমি এগুলার বর্ণনা করছি না। জাবেদা অবশ্যই একটা নির্ধারিত ছকে করতে হয়, ঠিক আছে। পরীক্ষায় আসে যে জাবেদার ঘর বা ছক কয়টি। দেখো, জাবেদার ছক হচ্ছে মোট 5টি: তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা অথবা বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তোমাকে অবশ্যই এই নির্ধারিত ছকে জাবেদা করতে হবে, ঠিক আছে। তাহলে আমি একটু এই ছকটার ব্যাখ্যা করি। দেখো, ছকের ব্যাখ্যায় প্রথমে হচ্ছে তারিখ। এই কলামে লেনদেন সংগঠিত হওয়ার তারিখ অর্থাৎ বছর, মাস ও দিন সহকারে উল্লেখ থাকবে। অবশ্যই লেনদেন সংগঠিত হওয়া ধারাবাহিক রক্ষা করে জাবেদা প্রদান করতে হবে। অর্থাৎ আমি 1 তারিখের আগে 5 তারিখের জাবেদা করতে পারবো না, আমাকে আগে 1 তারিখের জাবেদা লিপিবদ্ধ করতে হবে। ওকে, তাহলে আমরা অবশ্যই তারিখ এবং ক্রম অনুযায়ী লেনদেনগুলোকে জাবেদাভুক্ত করব। নির্দিষ্ট বা নির্ধারিত
ছকের মাধ্যমে। তারপর হচ্ছে বিবরণ। এই কলামে লেনদেনের সঙ্গে ডেবিট ও ক্রেডিট পক্ষ হিসাব উল্লেখ করা হয়। সর্বদা ডেবিট পক্ষ ক্রেডিট পক্ষ ডেবিট পক্ষ প্রথম এবং ক্রেডিট পক্ষ দ্বিতীয় লাইনে লেখা হয়। অর্থাৎ এখানে এই কথাটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে ডেবিট সবার আগে লিখতে হবে, অর্থাৎ প্রথমে ডেবিট পক্ষকে দেখাতে হবে, পরবর্তীতে অর্থাৎ দ্বিতীয় লাইনে ক্রেডিট দেখাতে হবে। পাশাপাশি অল্প কথায় লেনদেনটি ব্যাখ্যা করতে হবে এবং তুমি এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের পরে ডেবিট ক্রেডিটের নিচে যে লেনদেনে ডেবিট ক্রেডিট নির্ণয় করেছো তার একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতে হবে। ঠিক আছে। খতিয়ান পৃষ্ঠা, লেনদেন সংশ্লিষ্ট ডেবিট ও ক্রেডিট হিসাব খতিয়ান যে পৃষ্ঠায় পরবর্তী স্থায়ীভাবে লেখা হবে তার পৃষ্ঠা নাম্বার, অর্থাৎ আমরা যে ডেবিট ক্রেডিট লেনদেনগুলো খতিয়ানে স্থানান্তর করব তার নাম্বার আমরা এই খতিয়ান পৃষ্ঠায় দিব। তারপর হচ্ছে ডেবিট এবং ক্রেডিট টাকা, এখানে এই ডেবিট পক্ষের টাকা এবং ক্রেডিট পক্ষের টাকা লিখে দেখাতে হবে। ওকে, এবার জাবেদার শ্রেণী বিভাগ। দেখো জাবেদার শ্রেণী বিভাগ সম্পর্কে আমি বলেছি, তারপর বিশেষ জাবেদার ব্যাখ্যাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো বিশেষ জাবেদার ব্যাখ্যায় বলছে যে ব্যবসায় প্রায় সমস্ত লেনদেন নিচের একটি বিশেষ জাবেদায় লেখা হয়, যেমন ক্রয় জাবেদার মধ্যে শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় লিপিবদ্ধ করা হবে। এগুলো আন্ডারলাইন করে রাখো বা পয়েন্ট আউট করে রাখো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ক্রয় জাবেদায় কোন দফাগুলো অন্তর্ভুক্ত হয়? ঠিক আছে, ক্রয় জাবেদায় শুধুমাত্র বাকিতে ক্রয় অন্তর্ভুক্ত হবে। আমি আবারও বলছি, ক্রয় জাবেদায় শুধুমাত্র বাকিতে ক্রয় অন্তর্ভুক্ত হবে। বিক্রয় জাবেদায় প্রতিষ্ঠানের শুধুমাত্র বাকিতে পণ্য বিক্রয় লিপিবদ্ধ করা হবে। ক্রয় ফেরত জাবেদা, ক্রয় ফেরত জাবেদার মধ্যে বাকিতে কৃত জাবেদা বাকিতে কৃত পণ্য যদি ফেরত পাঠানো হয় তবে তা লিপিবদ্ধ করা হবে। দেখো এখানে ব্যাখ্যায় বলা আছে বাকিতে কৃত পণ্য ফেরত দেওয়া হলে ক্রয় ফেরত জাবেদা লিপিবদ্ধ করা হয়। বিক্রয় ফেরত জাবেদা বাকিতে বিক্রিত পণ্য ফেরত পাওয়া গেলে, অর্থাৎ আমি যে পণ্য বাকিতে বিক্রয় করেছিলাম তা যদি কোনো কারণে ফেরত পাই তবে তার জন্য আমাকে বিক্রয় ফেরত জাবেদা দিতে হবে। নগদ প্রাপ্তি জাবেদা, যে সকল লেনদেনের দ্বারা নগদ প্রাপ্তি ঘটে তা দ্বারা নগদ প্রাপ্তি জাবেদা লিপিবদ্ধ করতে হবে। নগদ প্রদান জাবেদা, যে সকল লেনদেন দ্বারা নগদ প্রদান ঘটে তা নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। এগুলো এক লাইনের এবং সহজেই দেওয়া আছে, তোমরা একটু চাইলেই একটু মনোযোগ দিয়ে যদি পড়ো আশা করি বুঝতে পারবা। ওকে, এবার আসো সাধারণ জাবেদায় বিবেচ্য বিষয়। এখানে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। পণ্য, মাল, চেক প্রভৃতি নামে কোনো হিসাব হয় না। ওকে, তার আগে আমি তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা আমি তোমাদের প্রশ্নগুলো একটু জেনে নেই। কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা রেইজ হ্যান্ড করো। ওকে, তাহলে দেখো যে পণ্য, মাল, চেক প্রভৃতি নামে কোনো হিসাব হয় না। অর্থাৎ আমরা যখন কোনো লেনদেন থেকে জাবেদা লিপিবদ্ধ করব তখন পণ্য, মাল, চেক এইসব যখন নাম থাকবে আমরা এই নামগুলো ব্যবহার করব না। ঠিক আছে, যেমন পণ্য বিক্রয় নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, এখানে নগদান হিসাব ডেবিট হচ্ছে কেন? কারণ হচ্ছে আমরা জানি বিক্রয় একটি আয় শ্রেণীর হিসাব, যখন আয় বৃদ্ধি পাবে তখন বিক্রয় কি ক্রেডিট করতে হবে। আর এই আয় যদি নগদে হয়, ঠিক আছে, অর্থাৎ নগদ সম্পদ বৃদ্ধি পাবে বিদায় নগদান হিসাব ডেবিট করতে হবে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটু লিখে দেখাই। এই এই পয়েন্ট এটা সবাই এখনই খাতা একটু লিখে নিবে। সবাই এটা একটু লিখে নিবে। আমরা জানি এতে অ্যাসেটস বোঝানো হয়, অর্থাৎ সম্পদ। সম্পদ যদি বৃদ্ধি পায় ডেবিট, সম্পদ যদি হ্রাস পায় ক্রেডিট। এক্সপেন্স, ইএক্স দ্বারা এক্সপেন্স বোঝানো হয় খরচ। খরচের ক্ষেত্রেও ঠিক সেম, খরচ যদি বৃদ্ধি পায় ডেবিট, খরচ যদি হ্রাস পায় ক্রেডিট। এল
লায়াবিলিটিস অর্থাৎ দায়, কোনো কারণে দায় যদি কমে যায় তবে ডেবিট, দায় যদি বৃদ্ধি পায় ক্রেডিট, রেভিনিউ মানে হচ্ছে আয়, কোনো কারণে আয় যদি কমে যায় ডেবিট, আয় যদি বৃদ্ধি পায় তবে ক্রেডিট। মালিকানা সত্ত্ব যদি কমে যায় ডেবিট, যদি বেড়ে যায় তবে ক্রেডিট দেখাতে হবে। এটা একটু সবাই লিখে নাও, সবাই এই আমি এখন যে লেখাটা দেখালাম সবাই একটু লিখে নাও, দ্রুত লিখে নাও। কারণ আমি এখন যে আলোচনাগুলো করব সব এগুলোর উপর ভিত্তি করে হবে। ওকে, আমি ধরে নিলাম সবাই লিখতে পেরেছো। সবাই একটু লিখে নাও দ্রুত, সবাই এই যে সিম্বলগুলো আমি ব্যবহার করেছি এগুলো একটু লিখে নাও। আমি আবারও বলছি, এ ফর অ্যাসেটস অর্থাৎ সম্পদ যদি বৃদ্ধি পায় ডেবিট, সম্পদ যদি হ্রাস পায় তবে ক্রেডিট, এক্সপেন্সেস মানে খরচ, সম্পদ এবং খরচ যদি বৃদ্ধি পায় ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, দায় আয় ও মালিকানা সত্ত্ব যদি কমে যায় ডেবিট, যদি বৃদ্ধি পায় তবে ক্রেডিট। ওকে, আশা করি সবাই লেখা শেষ করতে পেরেছো। দেখো তোমরা ওই চার্টের সাথে মিলিয়ে নিবে আমি এখন যে কথাগুলো বলবো, অর্থাৎ পণ্য বিক্রয় একটা আয় শ্রেণীর হিসাব, যেহেতু আয় বৃদ্ধি পাচ্ছে সেহেতু আমাকে এখানে কি করতে হবে, আমাকে এখানে এটা ক্রেডিট করতে হবে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। আর যেহেতু আমি নগদে বিক্রয় করছি, কোনো কিছু উল্লেখ যদি না থাকে ধরে নিতে হবে সেটি নগদে হচ্ছে, তাই নগদ হিসাব ডেবিট। ওকে, তারপর পণ্য ক্রয় বাবদ চেক প্রদান, পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। দেখো চেক নাম, যখন চেকের কথা বলবে তখন আমাকে ব্যাংক হিসাবে কে অন্তর্ভুক্ত করতে হবে, অর্থাৎ ব্যাংক হিসাব আনতে হবে। পণ্য ক্রয় করে চেক প্রদান, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমি আবার বলছি, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ ক্রয় একটি ব্যয় শ্রেণীর হিসাব, ব্যয় যদি বৃদ্ধি পায় তবে ডেবিট, ব্যয় যদি বৃদ্ধি পায় তবে ডেবিট। অপরদিকে ব্যাংক সম্পদ, ক্রয়ের ফলে আমার ব্যাংক সম্পত্তির পরিমাণ হ্রাস পাচ্ছে বিদায় ব্যাংক হিসাব ক্রেডিট। খ নম্বরে দেখো, পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে যথাক্রমে বিক্রেতা ও ক্রেতার নাম, পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে যথাক্রমে বিক্রেতা ও ক্রেতার নাম উল্লেখ থাকলে তা বাকিতে হয়েছে বলে গণ্য করতে হবে। যেমন হাসানের নিকট হতে ক্রয়, দেখো এখানে হাসানের নিকট হতে ক্রয়, আমি নগদে ক্রয় করছি নাকি বাকিতে ক্রয় করছি নাকি চেকের মাধ্যমে ক্রয় করছি, কোনো কথাই কিন্তু উল্লেখ নেই। তাহলে আমার এখানে বলা হচ্ছে যে যদি কোনো কারো নাম উল্লেখ থাকে তবে সেটি বাকিতে হয়েছে বলে ধরে নিতে হবে। তাহলে হাসানের নিকট হতে ক্রয়, ক্রয় একটি ব্যয় শ্রেণীর হিসাব, ক্রয় আমি আবারও বলছি ক্রয় একটি ব্যয় শ্রেণীর হিসাব, ঠিক আছে, ক্রয় একটি ব্যয় শ্রেণীর হিসাব। ব্যয়ের ফলে ব্যয় যদি বৃদ্ধি পায় তবে ডেবিট, ব্যয় যদি বৃদ্ধি পায় তবে ডেবিট করতে হয়, তাই ক্রয় হিসাব ডেবিট। আর যেহেতু হাসানের নিকট থেকে আমি বাকিতে ক্রয় করছি, নাম উল্লেখ থাকলে বুঝে নিতে হবে সেটা বাকিতে, যেহেতু নগদ বাকি চেক কিছুই উল্লেখ নেই, নাম উল্লেখ থাকলেই ধরে নিবে সেটি বাকিতে, ঠিক আছে। তাই পাওনাদার হাসান হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হাসান হিসাব
ক্রেডিট। ওকে, খালেকের নিকট পণ্য বিক্রয়, খালেকের নিকট নগদে পণ্য বিক্রয়, এখানে নাম উল্লেখ আছে আবার নগদ কথাটাও উল্লেখ আছে, তখন তখন আমাকে ধরে নিতে হবে এটি নগদে সংগঠিত হচ্ছে। আমি আবারও বলছি, নাম থাকার পর যদি নগদ বাকি চেক উল্লেখ থাকে তবে আমাকে সেই বিষয়টা ধরে কাজ করতে হবে। যেমন এখানে নাম উল্লেখ থাকার পর নগদ কথা বলা আছে, তার মানে কি আমাকে এটি নগদে সংগঠিত হয়েছে ধরে নিয়ে অঙ্কটি করতে হবে। ওকে, তাহলে এর জন্য যাবে হবে কি, এর জন্য যাবে হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদ একটি সম্পদ শ্রেণীর হিসাব, এখানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে বিক্রয় একটি আয় শ্রেণীর হিসাব, আয় বৃদ্ধি পাচ্ছে। আমরা তারপরে গ নাম্বার দেখি, পণ্য ক্রয় এবং বিক্রয় বাকিতে হয়েছে কিন্তু ক্রেতা বিক্রেতার নাম উল্লেখ নেই। আমি আবার বলছি, পণ্য ক্রয় বিক্রেতা, পণ্য ক্রয় এবং বিক্রয় বাকিতে হয়েছে কিন্তু ক্রেতা বিক্রেতার নাম উল্লেখ নেই, সেক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে পাওনাদার, খুবই ইম্পর্টেন্ট বিষয়, তোমরা এখানে পাওনাদার দেনাদারের মধ্যে মিক্স করে ফেলবে। দেখো সেই ক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে পাওনাদার এবং বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার। তোমরা এগুলো বইতে একটু আন্ডারলাইন করে নাও। ক্রয়ের ক্ষেত্রে পাওনাদার এবং বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার হিসেবে লিপিবদ্ধ করতে হবে। যেমন বাকিতে পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় একটি ব্যয় শ্রেণীর হিসাব, অপরদিকে পাওনাদার দায় শ্রেণীর হিসাব। দেখো এখানে খরচ বৃদ্ধি পাচ্ছে বিদায় তোমরা লিখতে পারো ই প্লাস, আর এখানে পাওনাদার হিসাব অর্থাৎ আমার এখানে দায় বৃদ্ধি পাচ্ছে বিদায় তোমরা লিখতে পারো এল প্লাস। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছো। ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয়ের ফলে দেখো বিক্রয়ের ফলে বলছে কি দেনাদারের পরিমাণ বৃদ্ধি পাবে, দেনাদার একটি সম্পদ শ্রেণীর হিসাব। তোমরা এখানে নোট লিখে রাখতে পারো, পাওনাদার দায়, দেনাদার সম্পদ, পাওনাদার দায়, দেনাদার সম্পদ। তাহলে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দেনাদার সম্পদ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এ প্লাস, বিক্রয় একটি আয় শ্রেণীর হিসাব বিদায় আমরা এখানে লিখতে পারি আর প্লাস। ওকে, তারপরে দেখো ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরতের ক্ষেত্রে সব সময় মাথায় রাখতে হবে, যদি কোনো ফেরতের কথা বলে সেটা পণ্যের ক্ষেত্রে, অর্থাৎ পণ্য যদি ফেরতের কথা বলে তবে সেটি বাকিতে ক্রয় বিক্রয় হয়েছিল বলে গণ্য করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, অর্থাৎ যদি আমরা পণ্য ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত এই ধরনের কথা শুনে থাকি তবে বা আমাদের আমরা যদি এই ধরনের কোনো লেনদেন পেয়ে থাকি যে বাকিতে সংগঠিত হচ্ছে, তবে সেটি বাকিতে হয়েছিল বলে আমাকে ধরে নিতে হবে। যেমন আন্তঃফেরত, দেখো আন্তঃফেরত মানে তোমরা অবশ্যই এখানে বইয়ে নোট করে রাখতে পারো, আন্তঃফেরতের পাশে অবলিক দিয়ে লিখতে পারো বিক্রয় ফেরত, আন্তঃফেরতের পাশে অবলিক দিয়ে লিখতে পারো বিক্রয় ফেরত। এটা অনেকেই ভুল করো, আন্তঃফেরত বই ফেরতের মধ্যে অনেকে পেঁচিয়ে ফেলো যে কোনটা কি। আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। তাহলে দেখো যে আন্তঃফেরতের ফলে, আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত, যখন আমি পণ্য বিক্রয় করেছিলাম তখন আমার আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল, যখন আমি পণ্য ফেরত নিয়ে নিচ্ছি অর্থাৎ সে আমাকে ফেরত দিচ্ছে সেহেতু আমার আয়ের পরিমাণ হ্রাস পাচ্ছে। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট বলেছিলাম, কিন্তু যখন কমে যাবে তখন বিপরীত, অর্থাৎ কমে গেলে ডেবিট। বিক্রয় ফেরত হিসাব ডেবিট, বিক্রয় ফেরতের ফলে আমার আয়ের পরিমাণ হ্রাস পাচ্ছে বিদায় বিক্রয় ফেরত হিসাব ডেবিট। অপরদিকে বিক্রয় ফেরতটা আসছে কার কাছ থেকে, দেখো আমি আগেই বলেছিলাম বিক্রয় ফেরত হচ্ছে অর্থাৎ বাকিতে হয়েছিল এমন, ঠিক আছে। বিক্রয় ফেরত যখনই বলবে বা আন্তঃফেরত থাকলে বুঝে নিতে হবে এটা বাকিতে হয়েছিল, তাহলে এর ফলে আমার দেনাদারের পরিমাণ হ্রাস পাচ্ছে, অর্থাৎ বিক্রয় ফেরতের ফলে আমার আর কমে যাচ্ছে অর্থাৎ আয় কমে যাচ্ছে, আর আমার দেনাদার অর্থাৎ এর পরিমাণ হ্রাস পাচ্ছে।
ওকে, এই পয়েন্টগুলো এগুলো তোমরা সবাই অবশ্যই খাতায় লেখার সময় এগুলো লেখার চেষ্টা করবে। তারপর আমি আজকের মতো আমি লাস্ট একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 9 নাম্বার, সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নতুন পুরাতন, নতুন সম্পদ পুরাতন সম্পদ, বিক্রয় প্রভৃতি শব্দ ব্যবহার করা যাবে না। আমি আবারও বলছি, সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নতুন সম্পত্তি ক্রয়, পুরাতন সম্পত্তি ক্রয়, পুরাতন সম্পত্তি বিক্রয়, এই ধরনের কথা ব্যবহার করা যাবে না। আসবাবপত্র হিসাব, পুরাতন যন্ত্রপাতি হিসাব, নতুন অফিস যন্ত্রপাতি হিসাব প্রভৃতি নামে হিসাব খোলা যাবে না। আসবাবপত্র মানে শুধু আসবাবপত্র, সেটা হোক নতুন অথবা পুরাতন। আমি আবারও বলছি, আসবাবপত্র যদি বলে তবে সেটি শুধু আসবাবপত্র, সেখানে নতুন আসবাবপত্র বা পুরাতন আসবাবপত্র এই ধরনের কোনো কথা উল্লেখ করা যাবে না। তাহলে দেখো, নতুন আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র আমরা জানি একটি সম্পদ শ্রেণীর হিসাব, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট। অপরদিকে যেহেতু আমি আসবাবপত্র কিভাবে ক্রয় করছি, নগদে নাকি বাকিতে, সে কথা উল্লেখ নেই বিদায় এটি ধরে নিতে হবে নগদে হচ্ছে, তাই নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ একদিকে আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে এ প্লাস, অপরদিকে আমার সম্পত্তির পরিমাণ হ্রাস পাচ্ছে অর্থাৎ এ মাইনাস। পুরাতন যন্ত্রপাতির ক্ষেত্রেও ঠিক একই বিষয়, তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। পুরাতন যন্ত্রপাতির ক্ষেত্রে ব্যাপারটা ঠিক সেম। দেখো, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, বিক্রয় হিসাব এ প্লাস, যন্ত্রপাতি হিসাব এ মাইনাস, অর্থাৎ নগদান হিসাব ডেবিট। যন্ত্রপাতি বিক্রয়ের ফলে আমার নগদ এর পরিমাণ হ্রাস পাচ্ছে, যন্ত্রপাতি বিক্রয়ের ফলে আমার একটু ওকে, যন্ত্রপাতি বিক্রয়ের ফলে আমার যন্ত্রপাতি সম্পত্তির পরিমাণ হ্রাস পাচ্ছে এবং নগদ সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বিদায় নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট করা হয়েছে। এই 5টা পয়েন্ট এই তোমাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে এই 5টা পয়েন্ট, তোমরা শুধু এই 5টা পয়েন্ট লিখবে, ঠিক আছে? আর অবশ্যই লিখে আমাকে দেখাবে, ঠিক আছে? শুধু বাড়ির কাজ দিলাম, বাড়ির কাজ সেটা তোমাদের খাতায় থাকলে হবে না, অবশ্যই আমাকে চেক করার জন্য আমার ইনবক্সে সেন্ড করবে।